নমস্কার, আবার আপনাদের সামনে হাজির আমার পলিটিক্স টপিক চ্যানেলে। সবাইকে স্বাগত জানাই। আজকের একটি নতুন পর্ব নিয়ে আসলাম। আমার প্রতিদিনই ভিন্ন ভিন্ন বর্তমান যা পরিস্থিতি তার উপরে, দেশের পরিস্থিতি বা দেশের পার্শ্ববর্তী দেশের পরিস্থিতির উপরে আমি ভিডিও করে থাকি। যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্য সাবস্ক্রাইব করবেন, নিত্য নতুন তথ্য জানতে পারবেন। আজকের তথ্যটা হলো, আপনারা ইতিমধ্যে সবাই অবগত দীপু চন্দ্র দাসের হত্যাকারীদের নিয়ে কিছু কথা। অনেক রহস্য এর পিছনে, এর মৃত্যুর পিছনে বহুত রহস্য আছে যা অনেকেরই অজানা। সবাই একটাই জিনিস ভাবছে হিন্দু মুসলিমের খেলা চলছে। না বন্ধু, এটা হিন্দু মুসলিমের খেলা নয়, এর পিছনে গভীর রহস্য রয়েছে। তাই আজকের কিছু এই দীপু চন্দ্র দাস সনাতনী হিন্দুর কি নির্মম হত্যা হয়েছে আপনারা দেখেছেন। পৃথিবীর বুকে একটি দৃষ্টান্তমূলক, এর থেকে ভয়ানক মৃত্যু আমার তো দেখাই নেই বা শোনাও নেই। আর আপনারাও দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যেটা ভাবতে গেলে বা কল্পনা করতে গেলে আপনি নিজেই আপনার বাক্য বন্ধ হয়ে আসবে এবং আপনার নিজস্ব জ্ঞান বোধ হারিয়ে আসে যে আমরা মানুষ না পশু না জানোয়ার, কোথায় আছি আর এরাই বা কে। তো আজকে সেই দীপুচন্দ্র দাসের কিছু মৃত্যু নিয়ে রহস্য ভেদ করার জন্য মতো কিছু কথা নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করছি। কথাটা হলো, দেখুন, আপনারা ভাবছেন বাংলাদেশে তো এরকম বিগত দিন থেকে হয়েই এসছে, মুসলমানরা হিন্দুদের উপরে, সনাতনীদের উপরে অত্যাচার করছে, মন্দির ভাঙে, পুজো করতে দেয় না, নানা রকম এই গল্পটাই সাজানো হয়েছে। আর তারাও বলছে, হত্যাকারীরাও বলছে আমাদের নবীকে নিয়ে কুকথা বলার কারণেই আমরা এরকম আচরণ করেছি বা তাকে মৃত্যুদণ্ড দিয়েছি। কিন্তু পিছনে দেখুন, পিছনে কিন্তু মহা বড় ঘটনা থাকে। সেই ঘটনাগুলো কেউ জানতে পারে না বা জানতে দেওয়া হয় না, সেগুলো চাপা কথা। এর পিছনে বড় মাথা, যা বৃহত্তম, তারা টাকার খেলায় খেলে এবং তাদের 7 পুরুষ বসে খায় এবং তারা দেশে থাকার কোনো প্রয়োজন পড়ে না। তারা আজকে চাইলে ব্রিটেন বা ইংল্যান্ড যে কোনো জায়গার বাসিন্দা হয়ে বসবাস করে, তারাই এই খেলাটা খেলে। তাদের কোনো দেশ হয় না। তারা শুধু একটাই জিনিস চেনে, টাকা এবং তাদের নিজস্ব ব্যক্তির স্বার্থ। আর বাংলাদেশে কিছু অবোধ সন্তানরা আজকে এই কাজগুলো করে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা এই ছবিগুলো দেখেছেন, যারা এই দীপু দাসের হত্যাকাণ্ডে জড়িত ছিল বা এরকম নির্মম হত্যালীলা চালিয়েছে। আচ্ছা, এই ছেলেগুলোর চেহারা দেখলে কি মনে হয় আপনাদের যে এরা বড় গভীর ষড়যন্ত্র সন্ত্রাসবাদী? না, আমি বলছি দায়িত্ব নিয়ে না। কারণ আপনারা দেখেছেন একটা স্থায়ী সরকারের বিরুদ্ধে কীরকম পুরো পরিকল্পনা করে সেই স্থায়ী সরকারকে দেশ ছাড়তে বাধ্য করেছে এবং ইউনূস সরকার গায়ের জোরে বলতে গেলে এবং সরকারি পাওয়ার হস্তান্তর করেছে। জবরদখলি সরকার যাকে বলা হয়। এই লোকটি কে? এই লোকটি বাংলাদেশে কতদিন ছিল? বাংলাদেশের মানুষের জন্য কে কি করেছে একবার ভাবুন। এবং সে শেখ হাসিনার কতটা অনুগত বা শেখ হাসিনাকে কতটা পছন্দ করতো না। এবং পাকিস্তান সবসময় তাক লাগিয়ে রয়েছে বাংলাদেশের উপরে। পাকিস্তান কোনোদিনই কিন্তু বাংলাদেশের আপন নয় বা ভাই ব্রাদার নয়। এটা বাংলাদেশের মানুষকে বুঝতে দেওয়া হচ্ছে না। কেননা এখন সব নবগতা কলেজ পড়ুয়া ছাত্ররা যেসব আন্দোলন করছে, তারা জানে না যে পাকিস্তান কি বীজ এবং তাদের এই বাংলাদেশের সাথে কি আচরণটা করেছে। বহু মুসলিম, 30 লক্ষ হিন্দু এবং মুসলিম বাংলাদেশি জনগণকে হত্যা করেছে এই পাকিস্তানি রাজাকাররা। এবং তাতে কিছু রাজাকার সাথ দিয়েছিল। কেননা এই যে এত মাইল, 12,000 মাইল পার হয়ে পাকিস্তান থেকে বাংলাদেশে পাকিস্তানি সেনা এসেছিল, তারা কিন্তু বাংলাদেশের অলিগলি, কোনটা কার বাড়ি, কে কীরকম, কোন নেতা, এদের বাড়িগুলো চিনত না। এদেরকে ইউজ করে পয়সার লোভ দেখিয়ে, ক্ষমতার লোভ দেখিয়ে যারা পাকিস্তানি সেনারা ব্যবহার করেছিলেন যাদেরকে, আর যারা এই চরের কাজগুলো করেছেন, দেশের থেকে দেশদ্রোহিতার কাজ করেছেন, পাকিস্তানিদের সাথে হাত মিলিয়ে, তারাই হচ্ছেন রাজাকার। আর এই রাজাকারদের বহু সন্তান রয়ে গেছে, বহু মানুষ রয়ে গেছে, তাদের জেনারেশন ভাই এখনও বাংলাদেশে রয়েছে এবং তাদের সন্তানদের কিন্তু সেই সব বাবা মারা ভুল বুঝিয়েছে যে না, শেখ হাসিনা একজন গদ্দার, শেখ হাসিনা বিদেশে টাকা পাচার করছে, নানা রকম তাদের ব্রেন ওয়াশ করা হচ্ছে দীর্ঘদিন ধরে। এবং দেখেছেন একটা কোটা আন্দোলন নিয়ে আন্দোলন করতে গিয়ে সেই আন্দোলনটা শেষ পর্যন্ত কোথায় পৌঁছেছে। এবং আজকের দেশের পরিস্থিতি, কোটা তো দূরের কথা, কিসের চাকরি, কিসের গভর্নমেন্ট, কিসের কি, বাংলাদেশ আর বাংলাদেশে নেই, অগ্নিগর্ভ হয়ে উঠেছে। কারণ ইউনূসকে এখন সব দেশ চাপ দিয়েছিল, তাকে বুঝিয়েছিল যে আপনি ইলেকশনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করুন এবং সবাই ইলেকশনে অংশীদারিত হবে। সব দল যে ক্ষমতায় আসবে তাকেই বরণ করে নেওয়া হবে, আন্তর্জাতিক বাজার থেকে বাংলাদেশের স্বীকৃত সরকার দেওয়া হবে, সেই সরকারকে স্বীকৃতি দেওয়া হবে।
ইউনূস বুঝতে পারছে দেশের যা পরিস্থিতি, তাহলে কিন্তু যদি ইলেকশন হয় এই মুহূর্তে, তাহলে তার সরকার টিকবে না এবং বিএনপিও আসতে পারবে না ক্ষমতায়, আর বাকি যারা রয়েছেন তারাও আসতে পারবেন না। কিন্তু তারা তখন পাকিস্তানের মদত নিয়ে পাকিস্তানি গুপ্তচর এবং পাকিস্তানি সন্ত্রাসবাদীরা ওই দেশে ঢুকে ইন্ডিয়ার উপরে যাতে আক্রমণ করতে পারে, এমনকি সুড়ঙ্গ পথ করছে চট্টগ্রাম থেকে। এর জন্য বাংলাদেশের বহু যারা এই কাজগুলো করছে এবং যারা এইসব আন্দোলনে সংগঠিত ছেলে মেয়েদেরকে যোগান দিচ্ছে, পয়সা ইন্ধন দিচ্ছে, অস্ত্রশস্ত্র দিচ্ছে, এদের পিছনে রয়েছে এদের হাত। এরা কি করছে? এদেরকে ইন্ধন দিচ্ছে এবং টাকা পয়সা দিয়ে এদেরকে স্বপ্ন দেখাচ্ছে যে তোমার দেশে কিছু নেই, সব শেখ হাসিনা লুটে পুটে শেষ করে দিয়েছে, তোমার দেশে চাকরি নেই, তোমার দেশে কিছু নেই, অতএব ভারত তোমাদেরকে শেষ করছে। কারণ ভারত যদি বন্ধু দেশ থাকে বাংলাদেশের, তাহলে ঢাল হিসাবে বাংলাদেশের পাশে থাকবে এবং বন্ধুত্ব বহন করবে, এবং বন্ধুত্ব চিরকাল ছিল, এখনো থাকবে। তাহলে এই যে পার্শ্ববর্তী সন্ত্রাসীরা এই বাংলাদেশের হয়ে ভারতকে আক্রমণ করতে পারবে না, ভারতের এক চুলো ক্ষতি করতে পারবে না। এবং বাংলাদেশকে প্রলোভন দেখিয়ে ইউনূসকে হাতিয়ার করে ইউনূসের মাধ্যমে এইসব জঙ্গিরা এখন প্রবেশ করছে, করে এই ধরনের আন্দোলন ছড়াচ্ছে। এখন বাংলাদেশকে উত্তপ্ত করতে চাইছে, কি হিন্দু কি মুসলিম, অনেক জায়গায় অনেক অঘটন ঘটিয়ে সেটা ধর্মীয় মেরুকরণ দেখাবে, নাহলে যে কোনো বাহানা দেখাবে, দেখিয়ে তারা যাতে ইলেকশনটা বন্ধ করতে পারে এবং এই ইউনূসের সরকার এইভাবে তত্ত্বাবধায়ক সরকার যাতে এইভাবে চলতে থাকে, এবং সে তার ধীরে ধীরে বাংলাদেশের মধু গ্রহণ করবে এবং সন্ত্রাসীদের ঢুকিয়ে ভারতের উপরে আক্রমণ আনতে পারবে। আজকের একটা কথা বলে রাখি, আমাদের ভারত সরকার একটা খুব নিবিড়ে কাজ করছে, নীরবে কাজ করছে। কীরকম? বাংলাদেশের সাথে দীর্ঘকাল ধরে বাংলাদেশ আমাদের বায়ুপথ এবং জলপথ দুটোই ব্যবহার করত। এই পথ দিয়ে তারা ব্যবসা বাণিজ্য এবং এই দেশ সেদেশ বিদেশ আশেপাশের দেশগুলিতেও যাতায়াত করতে পারত, কিন্তু সেটার উপরে নিষেধাজ্ঞা করে দিয়েছে ভারত সরকার, তুলে দিয়েছে সেটা। ইউনূসের অলরেডি পাকা কলা যেরকম পায়ে পিছলে ফেটে যায়, বা ডিম যদি আপনি হাত থেকে ছেড়ে নিচে ফেলে দেন, সেরকম অবস্থা ইউনূস সরকারের অবস্থা হয়ে গেছে। মানে একটা ডিমকে নিচে ফেলে দিলে পরে যেন ফেটে চারিদিকে চৌচির হয়ে যায়, তার আর আকার থাকে না, ইউনূসের অবস্থাও ধীরে ধীরে সেটা হয়ে যাচ্ছে। আর ইউনূস এটা ভালোভাবে বুঝতে পারছে, এই বুড়ো ফার্মটা এইটা বুঝতে পেরে নানা রকম চক্রান্ত সাজিয়ে যাচ্ছে, তার কোনো বার্তা নেই। কেননা দেশে যে এত বড় অঘটন ঘটছে, ইউনূস বিরোধী কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তাই ইউনূস কি চাইছে? এই ফাঁকে এই ধরনের সন্ত্রাসীদের দিয়ে সন্ত্রাস করিয়ে বাংলাদেশকে উত্তপ্ত করে এবং বুঝাতে চাইছে যাতে এই যে হিন্দু সনাতনীকে মারা হয়েছে, তাহলে বাংলাদেশ খেপে উঠবে, বাংলাদেশের জনগণ ইন্ডিয়া খেপে উঠবে, ইন্ডিয়ার জনগণ খেপে উঠবে এবং একটা বয়ান ছাড়বে এবং মানুষের রোষ আসবে, এবং উভয় উভয়ের মধ্যে যাতে একটা যখনই ইন্ডিয়া আক্রমণ করবে ভারত বাংলাদেশের উপর, তখন বাংলাদেশকে বুঝাবে, দেখো আমরা বলে এসেছি ভারত আমাদের শত্রু, দেখো আমাদের উপর আক্রমণ করছে। এটা বাংলাদেশের মানুষকে বোঝানোর জন্য এই চক্রান্তটা করছে। কিন্তু ইন্ডিয়া কিন্তু অত বোকা নয়, একটা বৃহত্তম দেশ, মহাসাগরের মতন দেশ সে, এবং আমাদের দেশের পলিটিশিয়ানরাও সেটাও মজবুত। তারা ধীরে ধীরে বুঝতে পেরে পিছন আস্তে 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 সূর্যের মতন ঢুকে কিন্তু বাংলাদেশকে পুরো ফাল করে ছাড়বে। একটু ধৈর্য ধরুন ভারতবাসী, দেখতে থাকবেন ইউনূসের অবস্থাটা কী হয়। এবং এই যে ছেলেগুলোকে যারা তা করেছে, তারা কোনো বড় মাপের লোক না, তারা কিন্তু সাধারণ, তারা কিন্তু এত উগ্রতা তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এত আর্থিক লোভ দেখানো হচ্ছে, এত স্বপ্ন দেখানো হচ্ছে, তারা এখনও কাজ করতে বাধ্য হচ্ছে। তাদের পরিণাম কিন্তু ভয়াবহ মৃত্যুর দিকে তারা নিজেরাই চলে যাচ্ছে। এবং কোনোদিনই আগামী দিনে ওই সব ছেলেমেয়েদের দেখবেন কোথাও প্রশাসনের গুলি খেয়েই হয়তো ড্রেনে পড়ে আছে, না সরকার তাদের দাম দেবে, না বাংলাদেশের মানুষ তাদেরকে সম্মান দেবে, না কোনো জায়গা দেবে, তাদের না ফ্যামিলি থাকবে, না কিছু থাকবে, তারা কিন্তু কোনো জায়গা পাবে না। কিন্তু এর পিছনে যারা বড় বড় মাথা, তারা কিন্তু তাদের আখের গুছাচ্ছে। আর দেখবেন বাংলাদেশেও কিছু কলেজ পড়ুয়া উগ্র নেতা, উগ্র ভাব এবং ভারত সম্বন্ধে উগ্র ভাষণ চাচ্ছে। সব হচ্ছে পয়সার খেলা, সব পয়সার খেলা। পার্শ্ববর্তী দেশ থেকে যারা ভারতের শত্রু, সেসব জায়গা থেকে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং এই জঙ্গিরা ঢুকেই এদের ব্রেন ওয়াশ করছে এবং এদেরকে ফাঁপিয়ে ফুলে তুলছে। এবং এমনও আছে খবর, এই যারা কিছু কলেজ পড়ুয়া ছাত্র যারা এখন নেতা সাজছে, তারা আজ থেকে 6 মাস 1 বছর আগেও সাধারণ ব্যক্তি ছিল, তারা আজকে বৃহত্তম ব্যক্তি হয়ে উঠেছে। কোন দিক থেকে? অর্থের দিক দিয়ে। বাড়ি গাড়ি লাইফস্টাইল সব চেঞ্জ হয়ে গেছে, এবং তাদের পিছনে তাদের মতন বহু তাদের চেলাচামুন্ডা পোশাক কুত্তা ঘেউ ঘেউ করছে, তার ইশারায় নাচছে। কোথার থেকে? সে আবার পয়সা তাদের মধ্যে বন্টন করে খরচা করছে এবং তাদেরকে নানা রকম স্বপ্ন দেখাচ্ছে নতুন বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে। তো এ স্বপ্ন সফল হবে না, আর দিবু দাসের মৃত্যু বিফল হবে না। একটু ধৈর্য ধরুন, অনেক কিছু দেখতে পারবেন। বাংলাদেশের নির্মম অবস্থা দেখার জন্য আমরা তৈরি আছি।
আর আমার কোনো সনাতনী ভাইয়ের রক্ত বিফলে যাবে না। তার মৃত্যুর এই যে মহামারী না কি বলবো, আমার কাছে কোনো ভাষা নেই। এরকম মৃত্যু দিতে পারে কোনো মানুষ? আজকের প্রশাসন বলে বাংলাদেশে কিছু আছে, তাদেরকে যেন জামাই আদর করে নিয়ে যাচ্ছে। প্রশাসন যেন তাদেরকে ধরতে ভয় পাচ্ছে। প্রশাসন তো জানে আমরা টুটো জগন্নাথ, এর পিছনে বড় মাফিয়া জঙ্গিরা রয়েছে। আজকে এদের বিরুদ্ধে সেরকম কোনো ব্যবস্থা নেবো, আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কালকের হয়তো আমি ডিউটি করে বাড়ি যেতে পারবো কিনা সুস্থভাবে সন্দেহ আছে, তারাও জানে। তাই পুলিশ যেন খোকাবাবুদের মতন এই সরে দাঁড়াও, যখন তাদেরকে লাইন দিয়ে দাঁড় করাচ্ছে, এই তুমি এখানে আসো, যেন জামাই আদর করে কথা বলছে। তাই ভারতবাসীর কাছে একটাই কথা বলি, সনাতনী ভাইদের কাছেও একটা কথা বলি, শুধু দেখতে থাকুন। এর পিছনে মহাচক্রান্ত রয়েছে এবং বাংলাদেশ যথারীতি এই ইউনূস সরকার যতদিন থাকবে ততদিন ভারতের পিছনে চক্রান্ত করার জন্যই এসছে। কারণ এই লোকটা মোটেও সুস্থ সমাজের লোক না। আজকের এত বড় কাণ্ড একটা যদি আমার দেশে ঘটতো বা আমার রাজ্যে ঘটতো, তো তোলপাড় হয়ে যেত এবং সরকার সেই সম্বন্ধে কোনো বাইট দিত বা সরকার মন্তব্য করতো। সরকার পক্ষ থেকে একটা কথা বলেনি। আর এরা ইসলামের নাম বলছে, এরা ধর্মীয় মেরুকরণ দেখাচ্ছে। এদের নবীকে কি বলা হয়েছে? আচ্ছা, এই চেহারাগুলো দেখেছেন এই অপরাধীগুলোর? ওরা নবীকে চেনে, নবী কাকে বলা হয় জানে, ইসলাম কাকে বলা হয় জানে, কোরআন কাকে বলা হয় জানে। এবং ওরা জীবনে কোনো দিন একবার দিনে মাসে একদিন নামাজ পড়েছে কিনা সন্দেহ আছে। ওদের যদি জিজ্ঞাসা করা হয় যে তুই একবার নামাজ পড়ে দেখা, তো নামাজটা কি পড়তে পারবে না। সেইটুকু বিদ্যা ওর মধ্যে নেই, সেইটুকু যোগ্যতা ওদের মধ্যে নেই যারা এই হত্যালীলা চালিয়েছে। তাই বাংলাদেশকে আমার এই ভিডিও বার্তার মধ্যে হুঁশিয়ারি করে দিচ্ছি যে আগামী দিনে আপনাদের জন্য অন্ধকার আসছে। আপনারা যে খেলায় মেতেছেন, ভারতের কিচ্ছু হবে না, টিকিটাও ছুতে পারবেন না, কিন্তু আমরা এই দিবু দাসের মৃত্যুর রহস্য কিন্তু বুঝে গেছি। বহু মানুষই বুঝে গেছে এবং বাংলাদেশের শিক্ষিত মুসলমানরাও বুঝতে পেরেছে এবং এই দোষীয় মুসলমানরাও বুঝতে পেরেছে। তারাও এই নীলা খেলায় কিন্তু অংশগ্রহণ করতে চাইছেন না, তীব্র বিরোধিতা করছেন। তারা জানে যে এর পিছনে বিরাট এক চক্রান্ত চলছে। তাই হুঁশিয়ারি হয়ে যান। বাংলাদেশকে সতর্ক বার্তা হিসাবে, একটা সাধারণ নাগরিক হিসাবে বলছি, আপনারা কি করছেন? আপনাদের নিজেদের পায়েই কুড়োল মারছেন। তা ভিডিওটা দীর্ঘায়ু করবো না, অনেক বড় হয়ে যাচ্ছে। কথাগুলো শুনলে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন ভালো খারাপ। আমি যদি কিছু ভুল বলে থাকি তো আমি নেক্সট ভিডিও এনে সেগুলো সংশোধন করব। এবং আপনাদের যদি কথাগুলো উপযুক্ত মনে হয় আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আমার ভিডিও বার্তা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।